আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃত্ত। ঠিক আছে? এই বৃত্ত কি জিনিস তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে। যখন কিছু উন্নত সভ্যতা যেমন মেসোপটেমিয়া সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা এরা পৃথিবী থেকে উঁকি মারত মহাকাশের দিকে এবং পর্যবেক্ষণ করত গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারা এদেরকে এবং এদের আকার, আকৃতি, গতিপথ, কিভাবে একটা উপগ্রহ গ্রহের চারপাশ দিয়ে ঘোরে, কিভাবে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, সবকিছু তারা লক্ষ্য করত। এবং সেখান থেকেই এই ধারণার জন্ম হয়, অর্থাৎ বৃত্তের জন্ম হয়। এবং কিভাবে হয় তা দেখায় তোমাদেরকে। তারা বিশ্বাস করতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না, সূর্যই পৃথিবীর চারদিকে ঘোরে, এটা তারা বিশ্বাস করতো। এবং সূর্য এদিকে ধরো পূর্ব দিকে, আর এটা ধরো পশ্চিম দিকে। ঠিক আছে? এবার তারা লক্ষ্য করতো যে পূর্ব দিকে ওঠার পর সূর্য প্রথমে এদিকে যায়, এদিকে ধরো দুপুরবেলা এটা। ঠিক আছে? তারপর ধীরে ধীরে পশ্চিম দিকে অস্ত যায়, আবার সূর্য ঘুরে ফিরে আবার পূর্ব দিকে ওঠে, আবার ধীরে ধীরে দুপুর হয়, আবার বিকেল হয়, সন্ধ্যা হয়, অস্ত যায়, আবার এভাবে চক্রাকার পদ্ধতিতে ঘুরতেই থাকে। ঠিক আছে? আবার তারা তাদের যে গণনার প্রধান মাধ্যম ছিল সেটা ছিল চাঁদ দিয়ে। চাঁদ কি হতো, পূর্ণিমার সময় চাঁদকে সম্পূর্ণভাবে দেখা যেত। ঠিক আছে? তারপর চাঁদ ধীরে ধীরে কি হয়, চাঁদ ধীরে ধীরে ছোট হতে থাকে। ঠিক আছে? এভাবে তৈরি হয়, এভাবে হয়। ঠিক আছে? এইভাবে চাঁদ ধীরে ধীরে একদম ছোট হতে থাকে, তারপরে অমাবস্যার সময় একদম কিছুই দেখা যায় না, তারপরে আবার ধীরে ধীরে চাঁদ এরকম বড় হতে থাকে। ঠিক আছে? এভাবে আবার পূর্ণিমার সময় আবার চাঁদ কি হয়ে যায়, আগের অবস্থায় গোলাকার অবস্থায় ফিরে যায়। এভাবে একটা চক্রাকার পদ্ধতি, একটা পর্যায়ক্রমিক ভাবে চাঁদের বাড়া কমা হতে থাকে। এগুলো তারা লক্ষ্য করতো পৃথিবী থেকে। ঠিক আছে? এবং এখানে এই ধারণাগুলোর থেকেই জন্ম হয়েছিল বৃত্তের ধারণা, অর্থাৎ গোলাকার যে বস্তু সেই সব কিছু ধারণা। তারা বিভিন্ন প্রাকৃতিক জিনিসপত্র যেমন চাকার আবিষ্কার তখন হয়েছিল আজ থেকে ৪,০০০ বছর আগে। তো সেই সমস্ত জিনিসপত্র এবং চাঁদ, সূর্য, ঠিক আছে, বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলি লক্ষ্য করতো এবং তাদের আকার আকৃতি, তাদের গতিপথ, কিভাবে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ঠিক আছে, এবং তারা কিভাবে একে অপরকে প্রদক্ষিণ করছে, সমস্ত কিছু তারা লক্ষ্য করতো। এবং সেই ধারণাগুলির থেকেই জন্ম হয় বৃত্তের ধারণার। ঠিক আছে? আর আজ থেকে ৪,০০০ বছর আগে ব্যাবিলনীয় সভ্যতার মানুষরা এই বৃত্ত অর্থাৎ গোলাকার বস্তুর যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আবিষ্কার করেন। কিভাবে এই গোলাকার বা বৃত্তাকার যে আকার তার মধ্যে কতটুকু জায়গা থাকতে পারে, তার ক্ষেত্রফল কি হতে পারে, সেগুলো সম্বন্ধে তারা সূত্র নির্ণয় করেন। এবং আজ থেকে প্রায় ৬৫০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক যে গণিতজ্ঞ থ্যালাস, তিনি তার বিভিন্ন যে গণিত সম্পর্কে যে গবেষণা করেছিলেন, তিনি সেই সম্পর্কিত যে তার গবেষণাপত্র সেগুলি তিনি লিপিবদ্ধ করেন। এবং তারপরে আসেন গ্রিক দার্শনিক প্লেটো। শুধুমাত্র তিনি দার্শনিকই ছিলেন না, তার সাথে তিনি গণিতেও অনেক বেশি মাত্রায় জ্ঞান অর্জন করেছিলেন এবং তার গণিতেও ছিল অবাধ বিচরণ। এবং সেখান থেকেই তিনি তার গণিতের ধারণা থেকে তিনি বৃত্ত সম্পর্কে, বৃত্ত আকার, যে কিভাবে বৃত্ত আঁকতে হয়, সেই বৃত্তের অঙ্কন প্রণালী সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা দেন। এবং তারপরেই এন্ট্রি ঘটে ইউক্লিড, যাকে বলা হয় জ্যামিতির জনক। এবং তিনি এসে বৃত্তকে ডিফাইন করেন, অর্থাৎ বৃত্ত কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলি কি কি, তার অংশগুলি কি কি, এবং সবকিছু সম্বন্ধে তিনি বলেন। এবং তারপর থেকেই আজ পর্যন্ত মডার্ন যুগে বৃত্তর সম্পর্কিত এমন কোনো ফিল্ড নেই, মডার্ন যুগের এমন কোনো ফিল্ড নেই যেখানে বৃত্ত সম্পর্কিত ধারণাগুলো ব্যবহার করা হয় না। টেকনোলজি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারিতে শুরু করে গবেষণা, সব ক্ষেত্রেই বৃত্তের ব্যবহার করা হয়, অর্থাৎ বৃত্তের যে কনসেপ্টটা সেটা ব্যবহার করা হয়। ঠিক আছে? আমরা ইউক্লিড যে ডেফিনেশনটা দিয়েছিলেন আমাদেরকে, সেই ডেফিনেশন গুলো থেকেই আমাদের পড়াশোনা শুরু করবো। ঠিক আছে? ইউক্লিড বলেছিলেন যে একটা বিন্দু, ঠিক আছে, এবং এই বিন্দুকে কেন্দ্র করে অন্য একটা বিন্দু, যেরকম ভাবে আমাদের সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, তো সেরকম ভাবে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি অন্য একটা বিন্দু তার চারপাশে এরকম ভাবে বক্রাকার পথে ঘোরে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেন এই বিন্দু যখন তার চারপাশে ঘুরছে যেন দূরত্বটা কখনো আলাদা না হয়। অর্থাৎ এই বিন্দু থেকে যখন এই বিন্দুর অবস্থান যখন এই জায়গায়, তখন যতটুকু দূরত্ব থাকবে, এই বিন্দু যখন ঘুরতে ঘুরতে এই অবস্থানে আসছে তখনও যেন তার দূরত্ব সেমই হয়। আমি ধরে নিচ্ছি এই বিন্দু থেকে এই দূরত্ব হচ্ছে আর, তো এই বিন্দু যখন ঘুরতে ঘুরতে এখানে আসবে তখনও যেন এই বিন্দু থেকে দূরত্বটা পরিবর্তন না হয়, তখনও যেন আরই থাকে। তারপরে যখন আবার এইখান থেকে ঘুরতে ঘুরতে আবার এইখানে আসবে তখনও যেন দূরত্বটা পরিবর্তন না হয়। অর্থাৎ
এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন অপর একটা বিন্দু তার চারপাশে ঘুরবে তখন যেন দূরত্বটা একই থাকে সবসময়। এরকম ভাবে একই দূরত্ব বজায় রেখে যখন একটা বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু তার চারপাশে একবার ঘুরে আসবে, তখন যে জ্যামিতিক আকারটা তৈরি হবে তাকে বলা হবে বৃত্ত। এটা ইউক্লিড বলেছিলেন। ঠিক আছে, আর তোমাদের যদি কারো চলরাশি নিয়ে সমস্যা হয় যে বুঝতে আর কেন, ঠিক আছে, তাহলে আমি বলে দিই। অন্য একটা যেকোনো একটা সংখ্যা নিয়ে যদি এটাকে ডিফাইন করা যায়, ধরা যাক এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে 3 একক। ঠিক আছে, এবার এইটা এখান থেকে এখানে যখন আসবে তখন যেন 3ই থাকে, এবার এখান থেকে এখানে যেন তখন যেন 3ই থাকে, মানে এই কেন্দ্র থেকে এই বিন্দু যখন ঘুরবে তখন দূরত্বটা যেন কমেও না বাড়েও না, একই থাকে। এরকম একটা জ্যামিতিক চিত্রকে আমরা বলবো বৃত্ত। ঠিক আছে, এবারে আমরা জানি যে বৃত্তের এই যে কেন্দ্র থাকে না, এই বৃত্তের কেন্দ্র কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ। এবার বৃত্তের এই কেন্দ্র 360 ডিগ্রি কেন হয়, কম বা বেশি হয় না কেন? এর কারণ জানতে হলেও আবার আমাদেরকে ফিরে যেতে হবে সেই 4000 বছর আগে ব্যাবিলনীয় সভ্যতার যুগে। ঠিক আছে, তারা তাদের যে সময় হিসাব করার পদ্ধতি ছিল সেটা আমাদের মতো ঘড়ি দেখে তারা করতেন। তাদের সময় হিসাব করার মেন যে মাধ্যম ছিল সেটা ছিল চন্দ্র এবং সূর্য। ঠিক আছে, একটু আমি তোমাদেরকে বললাম চাঁদ কি হয়, প্রথমে পূর্ণিমার সময় এরকম বড় থাকে, তারপর ধীরে ধীরে কি হয় এরকম ভাবে ছোট হতে থাকে। মানে ছোট হতে থাকে বলতে তার হচ্ছে ছায়া পড়ে, পৃথিবীর ছায়া পড়ে, তো তারপর এরকম হতে থাকে। এরকম ধীরে ধীরে ছোট হতে হতে এক সময় অমাবস্যার সময় সম্পূর্ণভাবে দেখা যায় না, তারপর ধীরে ধীরে আবার বড় হতে থাকে এরকম। ঠিক আছে, ড্রয়িং একদম বেকার আমার। তারপর ধীরে ধীরে আবার পূর্ণিমার সময় আবার ফিরে আসে। তো তারা লক্ষ্য করলেন এই যে প্রথম পূর্ণিমা থেকে শুরু করে তারপর চাঁদ ধীরে ধীরে ছোট হওয়া, তারপর অমাবস্যার সময় একদম ভ্যানিশ হয়ে যাওয়া, তারপর আবার ধীরে ধীরে বড় হওয়া থেকে শুরু করে একদম আবার পূর্ণিমা পর্যন্ত এই পুরো প্রসেসটা একটা গোলাকার পদ্ধতিতে ঘটে, এবং পুরো প্রসেসটা কমপ্লিট হতে প্রায় 30 দিন সময় নেয়। এক্সাক্ট টাইম এখন প্রায় 29.5 দিন, কিন্তু তখন তারা দেখতেন যে হচ্ছে প্রায় 30 দিনের মতো মানে আহ সময় লাগে এই এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত আসতে। তখন তারা এটাকেই বলতেন চান্দ্র মাস। ঠিক আছে, এবং আমাদের যে এখন যে শব্দটা আমরা মান্থ ইউজ করি মাসকে মাস হিসাব করার জন্য, সেই মান্থ শব্দটাও এসেছিল মুন থেকে। ঠিক আছে, মুন থেকেই মান্থ। ঠিক আছে, এইভাবে তারা এই সময়ের হিসাব রাখতো যে এক পূর্ণিমা থেকে আর এক পূর্ণিমায় কত সময় লাগছে। ঠিক আছে, আর সেই সময়টা ছিল প্রায় 30 দিন। আবার তারা দেখতো একটা নির্দিষ্ট ঋতু থেকে শুরু করে, ধরা যাক যদি গ্রীষ্ম ঋতু থেকে শুরু করা যায় তাহলে আবার সবগুলো ঋতু কমপ্লিট করে, অর্থাৎ গ্রীষ্ম, তারপর বর্ষা, ঠিক আছে, তারপরে শরৎ, তারপরে হেমন্ত, ঠিক আছে, তারপরে শীত, আর তারপরে বসন্ত, আবার এরকম করে গ্রীষ্মকাল। একটা ঋতু থেকে শুরু করে আবার পুরোটা কমপ্লিট করে আবার গ্রীষ্ম ঋতুতে আসতে এরকম 30 বার কমপ্লিট করতে হয়। চাঁদের যে পরিক্রমা, ঠিক আছে, বা চাঁদের যে বাড়া-কমা সেটা 30 বার কমপ্লিট করার ফলে একটা গোটা ঋতুচক্র কমপ্লিট হয়। অর্থাৎ বিষয়টা এইভাবে দেখো, এটা যদি আমাদের পৃথিবী হয়, এই চারপাশে চাঁদ ঘুরছে, ঠিক আছে, এবং ব্যাবিলনীয়রা বিশ্বাস করতো যে সূর্য পৃথিবীর চারপাশে এরকম ভাবে ঘুরছে। ঠিক আছে, এবার চাঁদের বাড়া কমার উপর নির্ভর করে চাঁদ এক পূর্ণিমা থেকে আর এক পূর্ণিমা অব্দি আসতে তাদের সময় লাগে কত? 30 দিন। ঠিক আছে, এরকম ভাবে সূর্যের একটা ঋতু থেকে শুরু করে আবার সেই ঋতুতে আবার ফিরে আসার জন্য 30 বার এরকম করে চাঁদের বাড়া কমা কমপ্লিট হতো। ঠিক আছে, এবং সেই সময়কালকেই তারা 1 বছর হিসেবে কল্পনা করতো। ঠিক আছে, এবার সরি 30 বার না, 12 বার কমপ্লিট হতো। ঠিক আছে, মানে একটা ঋতু থেকে শুরু করে আর একটা ওই ঋতু দিয়ে আবার ফিরে আসার জন্য এই চাঁদের যে বাড়া কমা, তো পূর্ণিমা থেকে আবার পূর্ণিমা, পূর্ণিমা থেকে আবার পূর্ণিমা, এরকম 12 বার চক্কর কাটতে হতো পৃথিবীর চারপাশে, তবে গিয়ে তারা আবার এক ঋতু থেকে আবার ওই ঋতুতেই ফিরে আসতো। ঠিক আছে, এবার 12 বার যেহেতু কমপ্লিট হতো আর একবার কমপ্লিট হতে সময় লাগে কত? 30 দিন। এবার 12 বার কমপ্লিট হওয়ার ফলে ওই ঋতু আবার ফিরে আসতো। ওই জন্য 12 গুণ, অর্থাৎ 3 × 36, 360 দিন। ঠিক আছে, এইভাবে তারা বছরের হিসাব রাখতো যে 360 দিনে 1 বছর হয়। ঠিক আছে, এবার এই 360 দিনকে তারা যদি প্রত্যেকটা ভাগকে এভাবে আলাদা আলাদা ভাবে ভাগ করে নিত, এরকম ভাবে প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা ভাগ করে নিত।
ঠিক আছে। এরপরে 360টা যে ভাগ তৈরি হতো, এই যে কেন্দ্রে যে কোণ তৈরি হতো এখানেও 360টা ভাগই থাকতো। এই প্রত্যেকটা ভাগকে তোমার হচ্ছে কেন্দ্র করে এখন এই বৃত্তের যে কেন্দ্রের মান তৈরি করা হয়েছে সেটা হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, এই কনসেপ্ট থেকে 360 ডিগ্রি কোণ যে বৃত্তে সেটা তৈরি করা হয়েছে। আর একটা ধারণা তাদের মধ্যে ছিল, সেটা হচ্ছে আমাদের যে বেস হয় সেটা 10 করে হয়, যেমন 10, 20, 30, 40 আমরা এভাবে হিসাব করি। ব্যাবিলনীয়দের হিসাব হিসাব ছিল অনেকটা এরকম: 60, 120, 180, 240, 300, 360, মানে 60 করে তাদের বেসই ছিল 60। এবার যখন তারা ত্রিভুজকে কল্পনা করলো, তাদের ত্রিভুজ এরকমটা ছিল, ঠিক আছে। তাদের ত্রিভুজ 60, এখানেও 60, ঠিক আছে, এরকম 60 এরকম করে। আর যখন তারা এরকম ভাবে 6টা ত্রিভুজকে অ্যাডজাস্ট করলো এরকম, যেহেতু প্রত্যেকটার 60 ডিগ্রি করে, অতএব এরা সবাই কি সমবাহু ত্রিভুজ। তো এরকম ভাবে যখন তারা পরপর ত্রিভুজগুলোকে অ্যাডজাস্ট করতে লাগলো, ঠিক আছে, তখন তারা দেখতে পেল যে 6টা ত্রিভুজকে যদি তারা অ্যাডজাস্ট করে এভাবে, এখানে যদি ড্রয়িংটা ঠিক মতো হয়নি, কিন্তু তারা দেখতে পেল যে এরকম ভাবে 6টা ত্রিভুজকে যদি অ্যাডজাস্ট করে তাহলে এখানে একটা মাঝখানে গোলাকার চিত্র তৈরি হচ্ছে। তাহলে এই পুরো সার্কেলটা না এরকম তৈরি হয়। ড্রয়িংটা ঠিক মতো হয়নি, ঠিক আছে। তো তারা যে ত্রিভুজটা আঁকাতো তাদের প্রত্যেকটা কোণের মান ছিল কত? 60 ডিগ্রি করে, যেহেতু তাদের বেসই ছিল 60 করে। তো এরকম ভাবে সমবাহু ত্রিভুজ যখন তারা পরপর 6টা পাশাপাশি সাজালো তখন দেখলে একটা বৃত্তাকার বা গোলাকার আকার তৈরি হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে মান কতগুলো তৈরি হচ্ছে, যেহেতু 6টা ত্রিভুজ, 6 ইন্টু প্রত্যেকটার মান, প্রত্যেকটার কোণের মান ছিল 60 ডিগ্রি করে, 6 ইন্টু 60 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। এক্ষেত্রেও বৃত্তের যে কোণের মান আসলে সেটা 360 ডিগ্রি আসতেছে। এইভাবেই আহ বৃত্তের যে কেন্দ্রীয় মান সেটা 360 ডিগ্রি হয়েছিল, ঠিক আছে। এরপরে আমরা পড়বো বৃত্তের বিভিন্ন অংশগুলো সম্পর্কে, ইউক্লিডীয় জ্যামিতি গুলোর থেকে। বৃত্তের বিভিন্ন অংশগুলো কি হয় দেখো, একটি নির্দিষ্ট বিন্দু তাকে কেন্দ্র করে এরকম একটা বৃত্ত, ঠিক আছে। এবার আমরা যদি যে কোনো দুইটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা একটা বৃত্তের মতো অসংখ্য এরকম বিন্দু থাকে, প্রত্যেকটা জায়গায় এরকম একটা একটা করে বিন্দু আছে, ঠিক আছে। এরকম যে কোনো দুইটা বিন্দুকে আমরা যদি যোগ করি একটা সরলরেখা দ্বারা, তাহলে এই যে সরলরেখাটা দাঁড়ালো এর নাম হচ্ছে জ্যা, ঠিক আছে। এরকম অনেকগুলো অসংখ্য জ্যা টানতে পারি, যেমন এখানে একটা বিন্দু, এইভাবে একটা টানতে পারি, এটাও একটা জ্যা। আবার এইখান থেকে এই অব্দি টানতে পারি, এটাও একটা জ্যা। অসংখ্য জ্যা আমরা এভাবে বৃত্তের মধ্যে টানতে পারি, ঠিক আছে। কিন্তু যে জ্যাটা বৃত্তের একদম মাঝ বরাবর অর্থাৎ কেন্দ্র বরাবর যাবে সেই জ্যায়ের না একটা স্পেশাল নাম আছে, যদি এটাও একটা জ্যা কিন্তু এটার একটা স্পেশাল নাম হচ্ছে ব্যাস, ঠিক আছে। তো ব্যাস কাকে বলে? বৃত্তের একদম কেন্দ্র বরাবর যে জ্যা যায় সেটাই হচ্ছে ব্যাস, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে যে এটা এক ধরনের জ্যাই, ঠিক আছে, এটা একটা জ্যা, বাট বৃত্তের কেন্দ্রতে যায় জন্য এর একটা স্পেশাল নাম আছে। আর এই যে ব্যাস কিনা, এই ব্যাসের অর্ধেক অংশ অর্থাৎ এই অংশটুকু বলা হবে হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ। যেহেতু অর্ধেক ওই জন্য এর নাম ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ অনেক ভাবে হতে পারে, ঠিক আছে। শুধুভাবে এইভাবে যে হবে তা না, মানে এইভাবে যে হবে তা না, এইভাবে হতে পারে। বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো দিকে বৃত্তের পরিধি বরাবর যে দাগটা হয় সরলরেখা সেটাই হচ্ছে ব্যাসার্ধ। এই কেন্দ্র থেকে পরিধির উপর এভাবেও হতে পারে ব্যাসার্ধ, আবার এভাবেও হতে পারে। মানে কেন্দ্র থেকে পরিধি বরাবর একটা সরলরেখা টানলে সেটা হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে। এবার দেখো পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে বৃত্তের উপর আমরা যে কোনো হচ্ছে যদি দুটো বিন্দু নেই, তাহলে এই যে পার্টটা তৈরি হলো, যে অংশটা তৈরি হলো, দুটি বিন্দুর মাঝখানের যে অংশটা তৈরি হলো একেই বলা হয় হচ্ছে বৃত্তের চাপ, ঠিক আছে। এবার দেখো দুটো বিন্দু যখন আমরা আলাদা আলাদা নিয়েছি, যে নাম দিয়ে একটা নাম যদি এক্স আর একটা নাম যদি ওয়াই, তাহলে দুইটা চাপ তৈরি, এটা একটা চাপ আর নিচের এই যে একটা বড় চাপ, ঠিক আছে। দুইটা আলাদা আলাদা পয়েন্টকে যখন আমরা ইন্ডিকেট করে নিব তখন উপরে একটা চাপ তৈরি হবে, এই একটা চাপ, আর
তার বাকি যে অংশটা সেটা নিয়ে একটা চাপ তৈরি হবে। দুইটা চাপ তৈরি হলো, এবার যখন ছোট, এটা ছোট চাপ, ছোট চাপের নাম দিব আমরা, এটা নাম হবে উপচাপ। ঠিক আছে, আর যে বড় চাপটা তৈরি হলো এটার নাম দিব আমরা অধিচাপ, যদিও নাম দিব না, মানে নাম আছে অলরেডি। ঠিক আছে, এটা হচ্ছে অধিচাপ, বড়টার নাম অধিচাপ আর ছোটটার নাম উপচাপ। এবার নামকরণ কি করে করা হয় দেখো, এই যে এটা কি এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, এটা হচ্ছে উপচাপ। হ্যাঁ, আর নিচের যে পার্টটুকু আছে এই পার্টটুকু, এখানে একটা নাম, এটা একটা পয়েন্টের নাম দিচ্ছি ও, তাহলে এক্স ও ওয়াই। আর চাপকে এভাবে লেখা হয়, ঠিক আছে, এক্স ও ওয়াই, এটা হচ্ছে আমাদের অধিচাপ। ঠিক আছে, তারপর দেখো নিচে আর অংশগুলো। ঠিক আছে, এবার দেখো বৃত্তের একটা নির্দিষ্ট অংশ থেকে শুরু করে পুরোটা ঘুরে, ঠিক আছে, এই বৃত্ত, এই যে বিন্দুটা আছে না, এই ভিতরে একটা নির্দিষ্ট বিন্দু থেকে পুরোটা ঘুরে আবার ওই জায়গায় যদি ফিরে আসি, তাহলে যে পুরো এরিয়াটা তৈরি হলো না, এটাকে বলা হয় হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি, বা এটাকে এটুকু বলতে পারো যে বৃত্তের বাউন্ডারি। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে পুরোটা ঘুরে আবার ওই জায়গায় ফিরে এসে এই যে পুরো বাউন্ডারিটা তৈরি হলো, এটার নাম হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, এবার দেখো আমরা আগেই বললাম যে একটা নির্দিষ্ট বিন্দু আরেকটা বিন্দুকে যদি আমরা কানেক্ট করি তাহলে হচ্ছে কি তৈরি হয়, জ্যা তৈরি হয়। এবার এই জ্যা বৃত্তের কেন্দ্রে যত কাছাকাছি যেতে থাকবে তত জ্যায়ের মান, জ্যায়ের যে দৈর্ঘ্য সেটা বাড়তে থাকবে। ঠিক আছে, আর যত একদম দূরে, কেন্দ্র থেকে যত দূরে যাবে তত জ্যায়ের দৈর্ঘ্য ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, এবং এই কেন্দ্র থেকে জ্যায়ের ওপর যে যদি একটা সরলরেখা টানি তাহলে সেটা সবসময় কি হবে, একটা লম্ব তৈরি করবে। ঠিক আছে, এরপরে যে আরেকটা অংশ আছে বৃত্তের, সেটা হলো, ধরো এরকম একটা বৃত্ত চাপ নিয়ে নিচ্ছি, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ফলে এখানে একটা কি তৈরি হলো, এখানে তৈরি হলো একটা বৃত্তের চাপ, এটার নাম দিচ্ছি এক্স, এটার নাম দিচ্ছি ওয়াই। এবার যদি আমি এখান থেকে দুটা ব্যাসার্ধটা নিই, এটা একটা ব্যাসার্ধ আর এটা একটা ব্যাসার্ধ, আর মাঝখানে বৃত্তের কেন্দ্রের নাম দিচ্ছি ও, তাহলে এই যে মাঝখানের এরিয়াটা তৈরি হলো, এই এরিয়াটার নাম হচ্ছে বৃত্ত কলা। ঠিক আছে, এরপর নেক্সট যে অংশটা আছে বৃত্তের, যেটা হলো বৃত্তের ভেতরের অংশ, বৃত্তের ভিতরে যতখানি অংশ আছে সেটাকে বলা হয় বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, মানে কোনো কিছুর ভিতরে যতটুকু জায়গা থাকে সেটাকে বলা হয় বৃত্তের ক্ষেত্রফল। তো ভিতরে এই পুরো জায়গাটার নাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, আর বৃত্তকে টাচ করে যদি কোনো সরলরেখা বেরিয়ে যায় তখন সেটাকে বলা হবে হচ্ছে বৃত্তের স্পর্শক। আর বৃত্তের কেন্দ্র থেকে এক মিনিট, ঠিক আছে, বৃত্তকে জাস্ট টাচ করে যদি কোনো সরলরেখা বেরিয়ে যায় তখন সেটাকে বলা হয় বৃত্তের স্পর্শক। অথবা এটার ডেফিনেশন এভাবে আছে, যদি একটা বৃত্ত এবং একটা সরলরেখার একটা নির্দিষ্ট কমন পয়েন্ট থাকে, তো এখানে মানে এই জায়গায় একটা শুধুমাত্র কমন পয়েন্ট আছে, এটা সরলরেখারও আবার বৃত্তেরও, তখন এটাকে বলা হয় বৃত্তের স্পর্শক। আর আমি কেন্দ্র থেকে যদি এই স্পর্শক বরাবর একটা সরলরেখা টানি সেটা সবসময় হবে একটা লম্ব। ঠিক আছে, আরো কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা বৃত্তচাপ আঁকবো, এটা একটা, এটা একটা পয়েন্ট, এটা হলো আমাদের বৃত্তচাপ। ঠিক আছে, যে বৃত্তচাপটা ছোট অর্থাৎ উপচাপ, এটার মান সর্বদাই হবে 90 ডিগ্রির থেকে বেশি, অর্থাৎ এটা হবে হচ্ছে স্থূল কোণ। এর উপর যদি কোনো কোণ আঁকা হয় তাহলে সবসময় সেটা হবে 90 ডিগ্রি থেকে বেশি। আর যে বৃত্তচাপটার দৈর্ঘ্যটা বড় তার উপর যদি কোনো কোণ আঁকি সেটা হবে সবসময় 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ সেটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ আহ অধিচাপের উপর অঙ্কিত যে কোনো কোণই সূক্ষ্মকোণ হয়। ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম। এরপর যে বিষয়টা মাথায় রাখতে হবে বৃত্তের সম্পর্কে,
সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের যে ফর্মুলা হয় সেটা হলো, সরি, আরেকটা বিষয় জেনে নিতে হবে, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে যদি কোনো কোণ তৈরি হয়, এই জায়গায় যদি কোনো কোণ তৈরি হয় তখন সেটাকে বলবো কেন্দ্রস্থ কোণ, একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ। আর যদি এরকম হয়, একটা নির্দিষ্ট কোণ যদি আমি এভাবে তৈরি করি যে তার শীর্ষবিন্দু বৃত্তেরই একটা কমন পয়েন্ট, ঠিক আছে, এই ধরো এইভাবে একটা কোণ তৈরি করলাম, তাহলে এই কোণের যে একটা শীর্ষবিন্দু কোথায় তৈরি আছে? বৃত্তের পরিধির উপর। যদি কোনো কোণের একটা শীর্ষবিন্দু সেই বৃত্তের পরিধির উপর হয় এবং তার অন্য বাহুগুলো যে আছে সেই বাহুগুলোর শীর্ষবিন্দু যদি এরকম ভাবে বৃত্তের উপর থাকে, ঠিক আছে, তখন সেটাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রে যদি কোনো কোণ তৈরি করে, যেমন যদি আমি এইভাবে টানি সরলরেখাটা, ঠিক আছে, এই কেন্দ্রে যদি কোনো কোণ তৈরি হয় তাহলে সেটার নাম হবে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের পরিধির সাথে যদি কোনো কোণ তৈরি হয় তখন তাকে বলে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, ঠিক আছে। আর সবসময় মনে রাখতে হবে যে কেন্দ্রের কোণ সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে, মানে কেন্দ্রে যত কোণ তৈরি করবে বৃত্তের পরিধির উপর বা বৃত্তস্থ কোণ সবসময় তার অর্ধেক হবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে, মানে কেন্দ্রে যে কোণটা তৈরি হবে সেটা সবসময় ডবল হবে বৃত্তস্থ কোণের থেকে। আরেকটা আছে সেটা হচ্ছে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়? সমকোণ হয়, ঠিক আছে। এই কয়েকটা বিষয় বৃত্তের ক্ষেত্রে মনে রাখতে হয়। ফর্মুলা গুলো জেনে নেওয়া যাক। বৃত্তকে সলভ করার জন্য কি কি ফর্মুলা লাগে, সেটা হচ্ছে কোথায় হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর। নেক্সট ফর্মুলা, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। নেক্সট ফর্মুলা, বৃত্তের ব্যাস is equal to 2 into ব্যাসার্ধ। নেক্সট ফর্মুলা, বৃত্ত চাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। আচ্ছা, থিটা বলতে বোঝায় কোন একটা নির্দিষ্ট কোণ, যে কোণের মানটা দেওয়া থাকবে সেই কোণটা থিটা কোণের জায়গায় বসবে, ঠিক আছে। তারপর হচ্ছে আচ্ছা, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, ঠিক আছে, মানে বৃত্তস্থ যে কোণটা থাকে সেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণ ডবল হয়, তো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এগুলো একটা বেসিক ইনফরমেশন হলে হয়ে যাবে। এবার যারা মাধ্যমিক 2026 দিচ্ছ তোমাদের জন্য এই অধ্যায় থেকে বড় কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই, তবুও তোমরা চাইলে পারে এখান থেকে উপপাদ্য নাম্বার 33টা করে রাখতে পারো, আর এমসিকিউ এসিকিউ যতগুলো আছে সেগুলো সলভ করে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পার্টে আমরা এই বৃত্ত সম্পর্কিত যে জটিল সূত্রগুলো আছে যেগুলো চাকরি পরীক্ষায় আসে, অর্থাৎ শর্ট ফর্ম গুলো হয়, সেই ফর্মুলা শর্টকাট অঙ্ক করার যে নিয়মগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে।